নমস্কার, কুতুম প্যাচার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। আজ পয়লা বৈশাখ, কলতানের দ্বিতীয় জন্মদিন। আজ থেকে ঠিক 2 বছর আগে এই দিনে আমরা কয়েকজন মিলে শুরু করেছিলাম এই যাত্রা। সেই পথ চলার সঙ্গী ছিল মাত্র 10 জন। আজ সেটা 1800 গণ্ডি ছাড়িয়েছে। আর বৈশাখ মানেই রবীন্দ্রনাথ, যার সম্বন্ধে নতুন করে বলার কিচ্ছু নেই, আর যতই বলা হবে ততই কম। তাই আজকে আমাদের বিশেষ নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিশীথে। শুনে জানাতে ভুলবেন না কেমন লাগলো। শুরু হচ্ছে আজকের গল্প। ডাক্তারের ভূমিকায় অর্ঘ্যদীপ, দক্ষিণাচরণ হৃদ, প্রথম স্ত্রীর ভূমিকায় প্রিয়াঙ্কা, মনোরমা, অমৃতা, ভূমিকা সুস্মিতা, ভাষা সরলীকরণ প্রিয়াঙ্কা, প্রচ্ছদ হৃদ, শব্দগ্রহণ ও আবহ হৃদ ও গৌরী, পরিচালনা প্রিয়াঙ্কা। আমরা মাঝরাতে গল্প শোনাতে আসি। শুনবেন নাকি একটা গল্প? কুতুম প্যাচা। ডাক্তার, ডাক্তার। জ্বালাতন করলো। এই অর্ধেক রাত্রে চোখ মেলে দেখি আমাদের জমিদার দক্ষিণাচরণ বাবু। ধরপড় করে উঠে পিঠ ভাঙা চৌকিটা টেনে এনে তাকে বসতে বললাম এবং উদ্বিগ্নভাবে তার মুখের দিকে তাকালাম। ঘড়িতে তখন রাত 2:30। দক্ষিণাচরণবাবু বিবর্ণ মুখে বিস্ফারিত চোখে তাকিয়েছিলেন। বললেন, আজ রাত্রে আবার সেই রকম উপদ্রব আরম্ভ হয়েছে। তোমার ওষুধ কোনো কাজে লাগলো না? আমি সসংকোচে বললাম, আপনি বোধহয় মদের মাত্রা আবার বাড়িয়েছেন। তিনি খুব বিরক্ত হয়ে বললেন, ওটা তোমার ভারী ভুল ধারণা। মদ নয়। পুরো কথাটা না শুনলে তুমি আসল কারণটা বুঝতে পারবে না। কুলুঙ্গির মধ্যে ছোট একটা টিনের ডিবায় একটুখানি আলো জেগে উঠল আর অনেকটা ধোঁয়া বেরোতে লাগলো। কোঁচাটা গায়ের ওপর টেনে নিয়ে একখানা খবরের কাগজ পাতা প্যাক বক্সের ওপর বসলাম। দক্ষিণাচরণবাবু বলতে লাগলেন, আমার প্রথম পক্ষের স্ত্রীর মতো এমন গৃহিণী খুবই দুর্লভ ছিল, কিন্তু আমার তখন বয়স বেশি ছিল না। বেশ রসবোধ ছিল, আর তার উপর কাব্যশাস্ত্রটাও বেশ ভালো করেই পড়েছিলাম। তাই শুধুমাত্র গৃহিণীপনায় মন ভরত না। কালিদাসের সেই শ্লোকটা প্রায় মনে পড়ত, গৃহিণী সচৈব সখী মিথ প্রিয় শিষ্যা ললিতে কলাবিধৌ। কিন্তু আমার গৃহিণীর কাছে ললিত কলাবিধির কোনো উপদেশ খাটত না, আর সখীভাবে প্রণয় সম্ভাষণ করতে গেলে তিনি হেসেই উড়িয়ে দিতেন। গঙ্গার স্রোতে যেমন ইন্দ্রের ঐরাবত নাকাল হয়েছিল, তেমনি তার হাসির মুখে বড় বড় কাব্যের টুকরো আর ভালো ভালো আদরের সম্ভাষণ এক মুহূর্তের মধ্যে অপদস্থ হয়ে ভেসে যেত। হাসবার তার আশ্চর্য ক্ষমতা ছিল। তারপর আজ বছর 4 হলো আমাকে সাংঘাতিক রোগে ধরলো। ওষ্ঠব্রণ, জ্বর, বিকার হয়ে মরার অবস্থা হলো। একদিন এমন হলো যে ডাক্তার জবাব দিয়ে গেল। এমন সময় আমার এক আত্মীয় কোত্থেকে এক ব্রহ্মচারী ধরে আনলো। সে গাওয়া ঘিয়ের সাথে একটা শিকড় বেটে আমাকে খাইয়ে দিল। ওষুধের গুণ হোক বা ভাগ্যক্রমে সেই যাত্রা বেঁচে গেলাম। রোগের সময় আমার স্ত্রী দিন রাত এক মুহূর্তের জন্য বিশ্রাম করেননি। সে কটা দিন একটি অবলা স্ত্রীলোক মানুষের সামান্য শক্তি নিয়ে
প্রাণপণ ব্যাকুল হয়ে দরজায় দাঁড়ানো যমদূতগুলোর সাথে অনবরত যুদ্ধ করেছিলেন। তার সমস্ত প্রেম, হৃদয়, যত্ন দিয়ে আমার এই অযোগ্য প্রাণটাকে যেন ছোট শিশুর মতো দুই হাতে ঢেকে আগলে রেখেছিলেন। খাওয়া, ঘুম আর কোনো কিছুর প্রতি তার কোনো নজর ছিল না। যম তখন হেরে যাওয়া বাঘের মতো তার কবল থেকে আমাকে ফেলে দিয়ে চলে গেলেন, আর আমার স্ত্রীকে একটা প্রবল থাবা মেরে দিয়ে গেলেন। আমার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা ছিলেন। কিছুদিন পর তিনি এক মৃত সন্তান প্রসব করলেন। তারপর থেকেই তার নানা রকম জটিল অসুখের সূত্রপাত হলো। তখন আমি তার সেবা করতে শুরু করলাম। তাতে তিনি বিব্রত হয়ে বলতে লাগলেন, আহ, কি করো, লোকে কি বলবে? এমন করে দিনরাত তুমি আমার ঘরে যাতায়াত করো না। বলতেন, পুরুষ মানুষের এতটা বাড়াবাড়ি ভালো নয়। আমাদের সেই বরাহনগরের বাড়িটা তুমি তো মনে হয় দেখেছ। বাড়ির সামনে বাগান, আর বাগানের সামনেই গঙ্গা। আমাদের শোবার ঘরের নিচে দক্ষিণের দিকে কিছুটা জমি মেহেন্দির বেড়া দিয়ে ঘিরে নিজের মনের মতো এক টুকরো বাগান বানিয়েছিলেন আমার স্ত্রী। পুরো বাগানের ওই অংশটুকু খুবই সাদাসিধে এবং দেশি। তার মধ্যে গন্ধের থেকে রং বা ফুলের থেকে পাতার বৈচিত্র্য বেশি ছিল না। টবের মধ্যে কোনো গাছের পাশে কাঠি আর কাগজ দিয়ে তৈরি ল্যাটিন নামের জয়ধ্বজা উঠত না। বেল, জুঁই, গোলাপ, গন্ধরাজ, করবী, রজনীগন্ধা এইসবই ছিল বেশি। প্রকাণ্ড একটা বকুল গাছের তলা সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো ছিল। সুস্থ অবস্থায় তিনি নিজে দুবেলা সেটা ধুয়ে সাফ করে রাখতেন। গরমকালে কাজের পর সন্ধেবেলা সেটাই ছিল তার বসার জায়গা। সেখান থেকে গঙ্গা দেখা গেলেও গঙ্গা থেকে কুঠির পানসির বাবুরা তাকে দেখতে পেত না। অনেকদিন শয্যাশায়ী থাকার পর একদিন চৈত্রের শুক্লপক্ষ সন্ধ্যায় তিনি বললেন, ঘরে বন্ধ থেকে আমার প্রাণ কেমন করছে। আজ একবার আমার সেই বাগানে গিয়ে বসবো। আমি তাকে বহু যত্নে ধরে ধীরে ধীরে সেই বকুল তলায় পাথরের বেদিতে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। আমারই হাঁটুর ওপর তার মাথাটা তুলে রাখতে পারতাম, কিন্তু জানি তিনি সেটাকে অদ্ভুত আচরণ বলে ভাববেন। তাই একটা বালিশ এনে তার মাথার তলায় রাখলাম। দু একটা করে বকুল ফুল ঝরে পড়তে লাগলো, আর ডালের আড়াল থেকে ছায়া মাখা জ্যোৎস্নার আলো তার রোগা মুখের ওপর পড়ছিল। চারিদিক শান্ত, নিস্তব্ধ। একপাশে চুপচাপ বসে তার মুখের দিকে তাকিয়ে আমার চোখে জল এলো। আমি ধীরে ধীরে তার কাছে এসে তার উত্তপ্ত শীর্ণ একটা হাত ধরলাম আমার দুই হাত দিয়ে। তাতে তিনি কোনো আপত্তি করলেন না। কিছুক্ষণ এরকম চুপচাপ করে বসে থাকতে থাকতে আমার হৃদয় কেমন উদ্বেলিত হয়ে উঠল। আমি বললাম, আমি তোমার ভালোবাসা কোনোদিনও ভুলবো না। বলেই বুঝলাম কথাটা বলার কোনো দরকার ছিল না। তিনি হেসে উঠলেন। সে হাসিতে লজ্জা, সুখ, কিছুটা অবিশ্বাসের সাথে সাথে অনেকটা পরিহাস মিশেছিল। প্রতিবাদ করতে গিয়ে একটা কথাও না বলে কেবল তার হাসির দ্বারা জানালেন, কোনোদিনও ভুলবে না, এটা কখনো সম্ভব নয়, এবং আমি তা প্রত্যাশাও করি না। ওই সুমিষ্ট সুতীক্ষ্ণ হাসির ভয়েই আমি আমার স্ত্রীর সাথে প্রেমালাপ করতে কখনো সাহস পাইনি। তার অনুপস্থিতিতে যেসব কথা মনে হতো, তার সামনে গেলেই সেসব নিতান্ত বাজে কথা বলে মনে হতো। ছাপার অক্ষরে যেসব কথা পড়ে দু চোখ বেয়ে দরদর করে জল পড়তে থাকে, সেগুলোই মুখে বলতে গেলে কেন যে হাসি পায় তা আজও বুঝলাম না। বাদ প্রতিবাদ কথায় চলে, হাসির ওপর তো তর্ক চলে না। কাজেই চুপ করে গেলাম। বহু চিকিৎসা করেও আমার স্ত্রীর রোগ উপশমের কোনো চিহ্ন নেই।
ডাক্তার বললেন, একবার বায়ু পরিবর্তন করে দেখলে ভালো হয়। আমি স্ত্রীকে নিয়ে এলাহাবাদ গেলাম। সেখানে হারান ডাক্তার তার চিকিৎসা করতে লাগলেন। অবশেষে অনেক দিন এভাবে কাটিয়ে ডাক্তারও বললেন, আর আমি এবং আমার স্ত্রীও বুঝলেন যে এ রোগ সারার নয়, তাকে চিররুগ্ন হয়েই কাটাতে হবে। তখন আমার স্ত্রী বললেন, এই রোগ যখন আমার আর সারবেই না, আর খুব তাড়াতাড়ি আমার মরার আশাও নেই, তখন কতদিন আর এই জীবন মৃতকে নিয়ে কাটাবে? তুমি বরং এবার একটা বিয়ে করো। এটা যেন কেবল একটা যুক্তিপূর্ণ এবং সৎ বিবেচনার কথা। এর মধ্যে যে একটা মহৎ বীরত্ব বা অসামান্য কিছু আছে তার লেশমাত্র ভাব ছিল না। এবার আমার হাসার পালা। কিন্তু আমার কি তেমনি হাসার ক্ষমতা আছে? আমি উপন্যাসের প্রধান চরিত্রের মতো গম্ভীরভাবে বলতে শুরু করলাম, যতদিন এ দেহে প্রাণ আছে। তিনি বাধা দিয়ে বললেন, নাও নাও, আর বলতে হবে না। তোমার কথা শুনে আমি আর বাঁচি না। আমি না থেমে গিয়ে বলতে লাগলাম, এই জীবনে আর কাউকেই ভালোবাসতে পারবো না। শুনে তিনি হাসতে লাগলেন। আমি চুপ করে গেলাম। জানি না তখন নিজের কাছেও কখনো স্পষ্ট স্বীকার করেছি কিনা, কিন্তু এখন বুঝি এই আরোগ্যের আশা নেই জেনেও সেবা করতে করতে আমি মনে মনে ক্লান্ত হয়ে গেছিলাম। এটা যে বন্ধ করে দেব তা ভাবিনি, কিন্তু সারা জীবন এই চিররুগ্নকে নিয়ে কাটাতে হবে এই ভাবনাও আমার কাছে কষ্টকর ছিল। আমার সেবার মধ্যে সেই আন্তরিক ক্লান্তি তিনি নিশ্চয়ই দেখতে পেয়েছিলেন। তখন জানতাম না, কিন্তু এখন বুঝি তিনি আমাকে যুক্তাক্ষরহীন প্রথম ভাগ শিশু শিক্ষার মতো খুব সহজেই বুঝতেন। তাই যখন উপন্যাসের নায়ক সেজে গম্ভীরভাবে তার কাছে কবিত্ব ফলাতে যেতাম, তিনি এমন সুন্দর সুগভীর স্নেহ অথচ অনিবার্য কৌতুকের সঙ্গে হেসে উঠতেন। অন্তর্যামীর মতো তিনি আমার অগোচর অন্তরের সব জানতেন। ভাবলেই আজও লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। হারান ডাক্তার আমাদের স্বজাতীয়। তার বাড়িতে আমাদের প্রায়ই নিমন্ত্রণ থাকত। কিছুদিন পর ডাক্তার তার মেয়ের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। মেয়েটি অবিবাহিত, বয়স 15। ডাক্তার বলেন, মনের মতো পাত্র পাননি বলে বিয়ে দেননি, কিন্তু বাইরের লোকের কাছে শুনতাম মেয়েটির কুলের দোষ আছে। কিন্তু আর কোনো দোষ ছিল না, যেমনি রূপ তেমনি শিক্ষা। সেজন্য মাঝে মাঝে এক একদিন তার সঙ্গে নানা কথা আলোচনা করতে গিয়ে আমার বাড়ি ফিরতে রাত হয়ে যেত। আমার স্ত্রীকে ওষুধ খাওয়ানোর সময় পেরিয়ে যেত। তিনি জানতেন আমি হারান ডাক্তারের বাড়ি গেছি, কিন্তু দেরির কারণ কোনোদিন জানতে চাননি। মরুভূমির মধ্যে আরেকবার মরীচিকা দেখলাম আমি। তৃষ্ণা যখন বুক পর্যন্ত, তখন চোখের সামনে কানায় কানায় ভরে স্বচ্ছ জল ছলছল করছে। মনকে আর ফিরাতে পারলাম না। রোগীর ঘর আমার কাছে দ্বিগুণ নিরানন্দ হয়ে উঠল। তখন প্রায়ই সেবা করার, ওষুধ খাওয়ানোর নিয়ম ভঙ্গ হতে লাগলো। হারান ডাক্তার আমাকে প্রায়ই বলতেন, যাদের রোগ আরোগ্য হওয়ার কোনো সম্ভাবনা নেই তাদের পক্ষে মৃত্যুই ভালো, কারণ বেঁচে থেকে নিজেরও সুখ নেই, অন্যেরও অসুখ। কথাটা সাধারণভাবে বললে অসুবিধে নেই, কিন্তু আমার স্ত্রীকে লক্ষ্য করে এমন কথা বলা তার উচিত হয়নি। কিন্তু মানুষের জীবন মৃত্যু সম্বন্ধে ডাক্তারদের মন এমন অসার যে তারা ঠিক আমাদের মনের অবস্থা বুঝতে পারেন না। হঠাৎ একদিন পাশের ঘর থেকে শুনলাম আমার স্ত্রী হারানবাবুকে বলছেন, ডাক্তার, কত
দিয়ে ডাক্তারখানার দেনা বাড়াচ্ছেন কেন? আমার প্রাণটাই যখন একটা ব্যামো, তখন এমন একটা ওষুধ দিন যাতে তাড়াতাড়ি এই প্রাণটা যায়। ডাক্তার বললেন, ছি, এমন কথা বলবেন না। কথাটা শুনে আমার খুব কষ্ট হলো। আমি তার ঘরে গিয়ে বিছানার একপাশে বসে তার কপালে ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে লাগলাম। তিনি বললেন, এই ঘর বড় গরম, তুমি বাইরে যাও, তোমার বেড়াতে যাওয়ার সময় হয়েছে। খানিকটা না বেরিয়ে এলে তোমার আবার রাতে খিদে হবে না। বেড়াতে যাবার মানে ডাক্তারের বাড়ি যাওয়া। আমি তাকে বুঝিয়েছিলাম খিদে হওয়ার জন্য একটু বেরিয়ে আসা খুবই দরকার। এখন বুঝি তিনি প্রতিদিন আমার সেই ছলনাটুকু বুঝতেন। আমি নির্বোধ, ভাবতাম তিনি নির্বোধ। এই বলে দক্ষিণাচরণবাবু অনেকক্ষণ চুপ করে হাতের ওপর মাথা রেখে বসে রইলেন। অবশেষে বললেন, আমাকে এক গ্লাস জল এনে দাও। জল খেয়ে বলতে লাগলেন, একদিন ডাক্তারবাবুর মেয়ে মনোরমা আমার স্ত্রীকে দেখতে আসার ইচ্ছে প্রকাশ করেন। জানি না কি কারণে তার সে প্রস্তাব আমার ভালো লাগলো না, কিন্তু প্রতিবাদ করার কোনো কারণ ছিল না। তিনি একদিন সন্ধ্যাবেলা আমার বাসায় এলেন। সেদিন আমার স্ত্রীর যন্ত্রণা অন্য দিনের থেকে বেশি হচ্ছিল। যেদিন এমন হয় সেদিন তিনি খুবই চুপচাপ থাকেন, শুধু মাঝে মাঝে হাতের মুঠো বন্ধ করতে থাকেন। মুখ নীল হয়ে আসে, তার যন্ত্রণা বোঝা যায়। ঘরে কোনো সাড়া ছিল না। আমি তার বিছানার একপাশে চুপ করে বসেছিলাম। সেদিন আমাকে বেড়াতে যাওয়ার অনুরোধ করার সামর্থ্যও তার ছিল না, কিংবা হয়তো যন্ত্রণার সময় আমি তার কাছে থাকি এমন ইচ্ছা তার মনে মনে হচ্ছিল। কেরোসিনের আলোটা ঘরের দরজার পাশে রাখা ছিল। ঘর অন্ধকার ও নিস্তব্ধ। একবার যন্ত্রণার সামান্য উপশমে আমার স্ত্রীর গভীর দীর্ঘশ্বাস শোনা যাচ্ছিল। এমন সময় মনোরমা ঘরের দরজায় এসে দাঁড়ালেন। বিপরীত দিক থেকে কেরোসিনের আলোটা তার মুখের উপর পড়ল। আধা আলো আঁধারিতে তিনি ঘরের কিছুই দেখতে না পেয়ে দরজার কাছে দাঁড়িয়ে উসখুস করতে লাগলেন। আমার স্ত্রী চমকে উঠে আমার হাত ধরে জিজ্ঞেস করতে লাগলেন, ওকে। সেই দুর্বল অবস্থায় হঠাৎ অচেনা লোক দেখে ভয় পেয়ে আমাকে 2-3 বার অস্ফুটে জিজ্ঞেস করলেন, ওকে ওকে গো। আমার কেমন দুর্বুদ্ধি হলো, আমি প্রথমেই বলে ফেললাম আমি চিনি না। বলা মাত্রই কে আমাকে কষাঘাত করলো। তারপরেই বললাম, ও আমাদের ডাক্তারবাবুর কন্যা। স্ত্রী একবার আমার মুখের দিকে তাকালেন। আমি তার মুখের দিকে তাকাতে পারলাম না। তিনি ক্ষীণ স্বরে অতিথিকে বললেন, আপনি আসুন। আমাকে বললেন, আলোটা ধরো। মনোরমা ঘরে এসে বসলেন। তার সঙ্গে রোগিণীর অল্প অল্প আলাপ চলতে লাগলো। এমন সময় ডাক্তারবাবু এসে 2 শিশি ওষুধ বের করে বিছানার পাশে টেবিলে রেখে আমার স্ত্রীকে বললেন, এই নীল শিশিটা মালিশ করার, আর এটা খাওয়ার। দেখবেন দুটো গুলিয়ে ফেলবেন না, ওটা ভারী বিষ। আমাকেও একবার সতর্ক করে বিদায় নেওয়ার সময় মেয়েকে ডাকলেন। মনোরমা বললেন, বাবা, আমি থাকি না কেন? সঙ্গে তো কোনো স্ত্রীলোক নেই, কে ওনার সেবা করবে? আমার স্ত্রী ব্যস্ত হয়ে বলে উঠলেন, না না, আপনি কষ্ট করবেন না। পুরনো ঝি আছে, সে আমাকে মায়ের মতো যত্ন করে। ডাক্তার হেসে বললেন, উনি মা লক্ষ্মী, চিরকাল পরে সেবা করেছেন, অন্যের সেবা সইতে পারেন না।
মেয়েকে নিয়ে ডাক্তার বেরোচ্ছেন, এমন সময় আমার স্ত্রী বলে উঠলেন, ডাক্তারবাবু, ইনি এই বদ্ধ ঘরে অনেকক্ষণ বসে আছেন, একে একবার বাইরে থেকে বেরিয়ে নিয়ে আসতে পারেন? ডাক্তারবাবু বললেন, আসুন না, আপনাকে একবার নদীর ধার থেকে ঘুরিয়ে আনি। আমি প্রথমে আপত্তি করলেও রাজি হয়ে গেলাম। ডাক্তারবাবু যাওয়ার সময় 2 শিশি ওষুধ সম্বন্ধে আমার স্ত্রীকে আবার সাবধান করে দিলেন। সেদিন ডাক্তারের বাড়িতেই খেলাম। ফিরতে রাত হলো। এসে দেখি আমার স্ত্রী ছটফট করছেন। অনুতাপে দগ্ধ হয়ে জিজ্ঞেস করলাম, তোমার কি ব্যথা বেড়েছে? তিনি উত্তর দিতে পারলেন না। আমার মুখের দিকে চুপচাপ তাকিয়ে রইলেন। তখন তার গলা বুঝে আসছে। আমি তক্ষুনি ডাক্তারকে ডেকে আনলাম। ডাক্তার প্রথমে এসে কিছুই বুঝলেন না। জিজ্ঞেস করলেন, সেই ব্যথাটা বেড়েছে আবার, ওষুধটা একবার মালিশ করলে হয় না? বলেই টেবিল থেকে শিশিটা নিয়ে দেখলেন সেটা খালি। আমার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আপনি কি ভুল করে ওষুধটা খেয়ে ফেলেছেন? তিনি নীরবে ঘাড় নেড়ে সম্মতি জানালেন। ডাক্তার তক্ষুনি গাড়ি করে তার বাড়ি গেলেন পাম্প আনতে। আমি প্রায় অজ্ঞানের মতো আমার স্ত্রীর বিছানার উপর গিয়ে পড়লাম। তখন মা তার অসুস্থ বাচ্চাকে যেমন সান্ত্বনা দেয়, তেমনি করে তিনি আমাকে তার মনের কথা বোঝাতে চেষ্টা করলেন তার 2 হাতের স্পর্শে। তার সেই করুণ স্পর্শের মধ্যে দিয়েই তিনি আমাকে বারবার বলতে লাগলেন, শোক করো না, ভালোই হয়েছে যা হয়েছে, তুমি সুখী হবে, এই মনে করেই আমি শান্তিতে মরলাম। ডাক্তার যখন ফিরলেন তখন আমার স্ত্রীর জীবনের সঙ্গে সঙ্গে সকল যন্ত্রণাও শেষ হয়েছে। দক্ষিণাচরণ আরেকবার জল খেয়ে বললেন, ও বড় গরম। বলে তাড়াতাড়ি বাইরে বারান্দায় বেরিয়ে কিছুক্ষণ পায়চারি করে এসে বসলেন। বোঝা গেল তিনি বলতে চান না। আমি যেন কিছু জাদু করে তার থেকে কথা কেড়ে নিচ্ছি। আবার শুরু করলেন, মনোরমাকে বিয়ে করে দেশে ফিরলাম। সে বাবার অনুমতিতে আমাকে বিয়ে করলো, কিন্তু আমি কখনো তাকে আদরের কথা বললে, প্রেমালাপ করে তার হৃদয় অধিকার করার চেষ্টা করলে সে হাসতো না, গম্ভীর হয়ে থাকতো। তার মনের কোথায় কোনখানে কি খটকা লেগে গিয়েছিল আমি কেমন করে বুঝবো? এমন সময় আমার আবার মদ খাবার নেশা বেড়ে গেল। একদিন শরতের সন্ধ্যায় মনোরমাকে নিয়ে আমাদের বরাহনগরের বাগানে বেড়াচ্ছি। ছমছমে অন্ধকার হয়ে আছে। পাখিদের বাসায় ডানা ঝাড়ার শব্দ পর্যন্ত নেই। শুধু বেড়ানোর রাস্তায় 2 পাশে ঝাউ গাছগুলো সশব্দে কাঁপছিল। ক্লান্ত বোধ করে মনোরমা সেই বকুলতলার সাদা পাথরের বেদির ওপর এসে নিজের 2 হাতের ওপর মাথা রেখে শুলো। আমিও কাছে এসে বসলাম। সেখানে অন্ধকার আরো ঘন। যতটা আকাশ দেখা যাচ্ছে একেবারে তারায় ঢাকা। গাছের তলায় ঝিঁঝি পোকার ডাক যেন একটা সরু শব্দের পার বুনে দিচ্ছে। সেদিনও বিকেলে আমি একটু মদ খেয়েছিলাম। মনটা একটু তরল অবস্থায় ছিল। অন্ধকার যখন চোখে সরে এলো তখন সেই আবছা মতো ক্লান্ত নারীর ছায়ামূর্তি আমার মনে এক অনিবার্য আবেগ জাগিয়ে তুলল। মনে হলো ও যেন একটা ছায়া, ওকে যেন কিছুতেই 2 হাত দিয়ে ধরতে পারবো না। এমন সময় ঝাউ গাছের মাথার উপর দিয়ে কৃষ্ণপক্ষের হলুদ রঙের চাঁদ উঠতে লাগলো। আমি থাকতে পারলাম না আর। কাছে এসে মনোরমার হাতটা তুলে নিয়ে বললাম, তুমি আমাকে বিশ্বাস করো না,
কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। বলেই চমকে উঠলাম। মনে পড়ল ঠিক এই কথাটাই আরেকদিন আর কাউকে বলেছি। সেই সময়ই বকুল গাছের ওপর দিয়ে গঙ্গার পূর্ব পার থেকে সুদূর পশ্চিম পার পর্যন্ত হা 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 করে অতি দ্রুত বেগে একটা হাসি বয়ে গেল। সেটা মর্মভেদী হাসি নাকি অভ্রভেদী হাহাকার সেটা বলতে পারবো না। আমি তক্ষুনি আউঠিরের বেদির ওপর অজ্ঞান হয়ে পড়ে গেলাম। জ্ঞান ফিরতে দেখলাম আমার ঘরে বিছানায় শুয়ে আছি। স্ত্রী জিজ্ঞেস করলেন, তোমার হঠাৎ এমন হলো কেন? আমি কেঁপে উঠলাম। শুনতে পাওনি? সমস্ত আকাশ ভরে হা হা করে একটা হাসি বয়ে গেল। স্ত্রী হেসে বললেন, সে বুঝি হাসি সার বেঁধে দীর্ঘ এক ঝাঁক পাখি উড়ে গেল, তাদেরই ডানার শব্দ শুনেছিলাম। তুমি এত অল্পতেই ভয় পাও? দিনের বেলায় স্পষ্ট বুঝতে পারলাম পাখির ঝাঁক উড়ে যাওয়ার শব্দই বটে। এমন সময় উত্তর দিক থেকে হাঁস জাতীয় পাখিরা আসে নদীর চড়ায় চড়ে বেড়ানোর জন্য। কিন্তু সন্ধ্যা হলে সে বিশ্বাস আর রাখতে পারতাম না। মনে হতো চারিদিক অন্ধকার ভরে ঘন হাসি জমা রয়েছে। সামান্য কোনো কারণে আকাশ ভরে অন্ধকার ফাটিয়ে বেরিয়ে আসবে। অবশেষে এমন হলো, সন্ধ্যার পর মনোরমার সঙ্গে একটা কথা বলতেও আমার সাহস হতো না। আমাদের বরাহনগরের বাড়ি ছেড়ে মনোরমাকে নিয়ে বোটে করে বেরোলাম। অঘ্রাণ মাসে নদীর হাওয়ায় সব ভয় চলে গেল। কিছুদিন খুব সুখে ছিলাম। চারিদিকের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে মনোরমাও তার হৃদয়ের বন্ধ দরজা আমার কাছে আস্তে আস্তে খুলতে লাগলো। গঙ্গা ছেড়ে খড়ে ছেড়ে অবশেষে পদ্মা এসে পৌঁছলাম। ভয়ঙ্কর পদ্মা তখন হেমন্তের খোলস ছাড়া সাপের মতো রোগাটে ভাবে লম্বা এক শীত ঘুমেছিল। উত্তর পাড়ে বালির চর ধু ধু করছে। দক্ষিণের উঁচু পাড়ের ওপর গ্রামের আমবাগানগুলো এই রাক্ষসী নদীর মুখের কাছে হাত জোর করে দাঁড়িয়ে কাঁপছে। পদ্মা ঘুমের ঘোরে একবার এপাশ একবার ওপাশ ফিরছে, আর নদীর পাড় ঝুপঝাপ করে ভেঙে পড়ছে। এখানে বেড়াবার সুবিধা দেখে বোট বাঁধলাম। একদিন আমরা দুজন বেড়াতে বেড়াতে বহু দূর চলে গেলাম। সূর্যাস্তের আভা মেলাতে না মেলাতেই শুক্লপক্ষের নির্মম চাঁদের আলো ফুটে উঠল। মনে হলো এই অসীম জনশূন্য স্বপ্নরাজ্যে শুধু আমরা দুজন ঘুরে বেড়াচ্ছি। একটি লাল শাল মনোরমার মাথার ওপর থেকে নেমে তার মুখটা ঘিরে শরীরটাকে ঢেকে রেখেছে। নিবিড় নিস্তব্ধ সীমাহীন দিশাহীন শুভ্রতা আর শূন্যতা ছাড়া যখন আর কিছুই রইল না, মনোরমা তার হাত বের করে আমার হাতটা চেপে ধরল। খুব কাছে এসে সে তার সমস্ত শরীর মন জীবন যৌবন আমার উপর ছেড়ে দাঁড়ালো। আমি আনন্দের সাথে ভাবলাম, ঘরের মধ্যে কি যথেষ্ট ভালোবাসা যায়? এমন অনাবৃত অবারিত অনন্ত আকাশ না হলে কি দুটো মানুষকে কোথাও ধরে? মনে হলো আমাদের ঘর নেই, কোথাও ফেরার নেই। এমন করেই হাতে হাত ধরে উদ্দেশ্যহীনভাবে চাঁদের আলোয় দুজন মিলিয়ে যাব। এরকম এক জায়গায় এসে দেখলাম সেই বালির মধ্যে কাছেই একটা জলাশয় মতো। পদ্মা সরে যাওয়ায় সেখানে জল জমে আছে। সেখানে এসে আমরা দুজনে দাঁড়ালাম। মনোরমা কি ভেবে আমার মুখের দিকে চাইল, তার মাথার ওপর থেকে শালটা খসে পড়ল। আমি তার সেই জ্যোৎস্না মাখা মুখটা তুলে ধরে চুম্বন করলাম। এমন সময় সেই নির্জন নিঃসঙ্গ মরুভূমির মধ্যে কে যেন গম্ভীর স্বরে 3 বার বলে উঠল,
আমি চমকে উঠলাম, আমার স্ত্রীও কেঁপে উঠলেন, কিন্তু পরক্ষণেই আমরা দুজন বুঝলাম এই শব্দ মানসিক নয়, অমানসিক নয়, চরে থাকা জলচর পাখির ডাক। হঠাৎ এত রাতে তাদের নিরাপদ বাসার কাছে লোক দেখে চমকে উঠেছে তারা। আমরা তাড়াতাড়ি বোটে ফিরলাম। রাতে বিছানায় এসে শুলাম। ক্লান্ত মনোরমা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। অন্ধকারে কে একজন আমার মশারির কাছে এসে দাঁড়িয়ে ঘুমন্ত মনোরমার দিকে একটা মাত্র লম্বা আঙুল দেখিয়ে যেন আমার কানে কানে চুপি চুপি অস্ফুটে জিজ্ঞেস করতে লাগলো, তাড়াতাড়ি উঠে দেশলাই জ্বালিয়ে আলো ধরালাম। সেই মুহূর্তেই ছায়ামূর্তি মিলিয়ে গেল। আমার মশারি কাঁপিয়ে বোট দুলিয়ে আমার ঘামে ভেজা শরীরের রক্ত হিম করে দিয়ে হা 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 করে একটা হাসি বয়ে চলে গেল। পদ্মা পার হলো, পদ্মার চর পার হলো, সমস্ত ঘুমন্ত দেশ, গ্রাম, নগর পার হয়ে গেল। যেন তা চিরকাল দেশ দেশান্তর পার হয়ে ক্রমশ ক্ষীণতর ক্ষীণতম হয়ে অসীম সুদূরে মিলিয়ে যাচ্ছে। ক্রমে যেন তা জন্ম মৃত্যুর দেশ ছাড়িয়ে সূচের অগ্রভাগের মতো ক্ষীণ হয়ে এলো। এত ক্ষীণ শব্দ কখনো শুনিনি। আমার মাথার মধ্যে যেন এক অনন্ত আকাশ রয়েছে। সেই শব্দ যতই দূরে যাচ্ছে কিছুতেই আমার মস্তিষ্কের সীমা ছাড়িয়ে যেতে পারছে না। অবশেষে যখন একান্ত অসহ্য হয়ে এলো, মনে হলো আলো না নেভালে ঘুমোতে পারবো না। যেই আলো নিভিয়ে শুলাম, অমনি আমার মশারির পাশে কানের কাছে সেই অবরুদ্ধ স্বর বলতে লাগলো, আমার বুকের রক্তে ঠিক সমান তালে বাজতে থাকলো, সেই গভীর রাতে নিস্তব্ধ বোটের আমার গোলাকার ঘড়িটাও সজীব হয়ে তার ঘন্টার কাঁটা মনোরমার দিকে বাড়িয়ে শেলফের উপর থেকে তালে তালে বলতে লাগলো, ওকে 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 ওকে। বলতে বলতে দক্ষিণাবাবু পাংশু বর্ণ হয়ে এলেন। তার গলা বুঝে এলো। আমি তাকে স্পর্শ করে বললাম, একটু জল খান। এমন সময় হঠাৎ দেখতে পেলাম বাইরে আলো ফুটেছে। কাক ডেকে উঠল। একটা গরুর গাড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দ হতে থাকলো। তখন দক্ষিণাবাবুর মুখের ভাব একদম বদলে গেল। ভয়ের কিছু চিহ্ন মাত্র রইল না। রাতের আবছায়ায় কাল্পনিক ভয়ের আশঙ্কায় আমার কাছে যে এত কথা বলে ফেলেছেন সেজন্য খুবই লজ্জিত এবং আমার ওপর আন্তরিক ক্রুদ্ধ হয়ে উঠলেন। কিছুমাত্র না বলে হঠাৎ উঠে দ্রুত বেগে চলে গেলেন। সেদিন মাঝরাত্রিরে আবার আমার দরজায় ঘা পড়ল। ডাক্তার, ডাক্তার। এতক্ষণ আপনারা শুনছিলেন নিশীথে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী গল্প নিয়ে দেখা হচ্ছে খুব শিগগিরই। আজকের মতো টাটা।